যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ঘোচান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ, তার মহাপ্রয়াণ। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের রবীন্দ্রনাথের কিন্তু কোনো 22শে শ্রাবণ নেই। প্রতিদিনই তার 25শে বৈশাখ, কারণ প্রতিদিনই আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের চেতনায় তার নতুন নতুন জন্ম। তাকে নতুন করে খুঁজে পাই আমরা। আমাদেরই মনের কোণে উঁকি মারেন রবীন্দ্রনাথ। আমাদের পরিচয়ের মধ্যে রবীন্দ্রনাথ, সত্তার মধ্যে রবীন্দ্রনাথ, সংস্কৃতির মধ্যে রবীন্দ্রনাথ, ঐতিহ্যের মধ্যে রবীন্দ্রনাথ, পথ চলার সাথে জুড়ে রয়েছেন যিনি, তার কথাতেই আমাদের প্রতিদিনের যাত্রাপথের আনন্দগান তিনি রচনা করে দিয়েছেন। তাই তো তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের অবলম্বন, তিনি আমাদের সেই অনুপ্রেরণা। 22শে শ্রাবণের দিনের এই বিশেষ পর্বে আমরা তাঁকে স্মরণ করব। 22শে শ্রাবণের দিনের নেপথ্যের কথা আমরা শুনব, জানব, আপনাদেরকে বলবো। আসলে সেই 22শে শ্রাবণ, যে বিষাদের দিন আমরা হারিয়েছিলাম আমাদের প্রিয় কবিকে শারীরিকভাবে, সেই দিনটি জাতির ইতিহাসের একটি অন্যতম দিন। কারণ সেই দিন মানুষের কবি রবীন্দ্রনাথ মানুষের সাথেই, অগণিত মানুষের সাথেই গিয়েছিলেন তার অন্তিম যাত্রায়। সেই অন্তিম যাত্রার নেপথ্যের ঘটনার কথাও জানাবো আপনাদের। এবং সেই সাথে আমরা আজকের এই বিশেষ পর্বে, যার নাম তুমি রবে নীরবে, এই বিশেষ পর্বে আমরা পেয়ে গিয়েছি আমাদের তিনজন প্রিয় শিল্পীকে। আজকের আমাদের আরোহী নিউজের অতিথি হিসেবে আমার বাঁদিকে রয়েছেন রোকেয়া রায়, বিশিষ্ট নাট্যশিল্পী, বাচিক শিল্পী এবং দীর্ঘদিন ধরে শিক্ষা জগতের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত রোকেয়াদি। আমার ডান দিকে প্রথমে রয়েছেন সুছন্দা ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সেই সাথে একজন অধ্যাপিকা, এবং আমাদের কি বলবো, যুব সমাজের প্রতিনিধিত্ব করতে আজকে যে আমাদের সাথে রয়েছে শ্রবণা রায়চৌধুরী, রবীন্দ্র ভারতীর ছাত্রী। রবীন্দ্রনাথকে তার ভালোবাসার মানুষ হিসেবে মনে করে শ্রবণা। আমরা সবাই সেই অমোঘ ভালোবাসার মধ্যে বন্দী হয়ে আছি। আমরা সেই ভালোবাসার সাথে আমাদের এতটাই অন্তরঙ্গ সম্পর্ক যে তাকে অতিক্রম করার কথা কখনোই ভাবতে পারি না। তাই তো 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের ওই বাহ্যিক আড়ম্বরে নয়, প্রতিদিনের চলার পথে কে কতটা রবীন্দ্রনাথকে গ্রহণ করতে পেরেছি, সেটিই কিন্তু আজকের দিনের মূল সার্থকতা। আমি প্রথমেই রোকেয়াদির কাছে যাব। রোকেয়াদি, দীর্ঘদিন শিক্ষা জগতের সাথে তুমি যুক্ত, নাট্য জগতেও তোমার প্রচুর কাজ, কবিতা আবৃত্তি নিয়ে দীর্ঘদিন কাজ করেছো। এই যে বিষয়গুলোর কথা বললাম তোমাকে, যে বিষয়গুলোর সাথে তোমার হয়তো খুব অন্তরের যোগ, সেই প্রত্যেকটি বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছেন রবীন্দ্রনাথ। এই কাজগুলোর মধ্যে দিয়ে তোমার এই চিরচেনা কবিকে তুমি কিভাবে খুঁজে পেয়েছো তোমার মতো করে? আসলে ছোটবেলায় যখন সহজপাঠ পড়ছি, তখন তার বুঝে পড়িনি যে কি পড়ছি। যখন ছায়ার ঘোমটা মুখে টানিয়ে আছে আমাদের পাড়াখানি, একদম এই যে লেখাগুলো, আমি জানি না আমি কতটা গ্রাম দেখেছিলাম, আমি জানি না আমি কতটা শহর দেখেছি, কিন্তু ওই যে ছবিগুলো, সে ছবিগুলো আমার চোখের সামনে ভেসে উঠত। আমি বুঝতে পারতাম ওটা আমার কোথায় কোথায় হৃদয়ের কোথায় একটা যেন ছুঁয়ে যাচ্ছে। তো পরে বড় হয়ে দেখেছি যে ছোটবেলায় সহজপাঠটা পড়েছি বলেই জীবনের যে শেকড়গুলো, সেগুলো যেন কোথায় এখনো পর্যন্ত সংস্কৃতির যে রস, সেগুলো সংগ্রহ করতে পারছে। বুঝতে পারছি কোনটা ভালো, কোনটা মন্দ। এই যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দেওয়া, সেটা কিন্তু এই যে পাঠ্যগুলো, যেগুলো সঠিক পাঠ্য আমাদের, সেটা পেয়েছি বলে কিন্তু আজকে আমরা সে উপলব্ধিটা করতে পারছি। এটা শুধু কথার কথা নয়, এটা শুধু বলার জন্য বলা নয়, এটা অন্তরের কথা, একেবারে অন্তরের কথা। নিশ্চয়ই নিশ্চয়ই সেই সহজ পাঠের অনাড়ম্বর কথাগুলো, সেই কবিতা কাল ছিল ডালখালি আজ ফুলে যায় ভরে, সত্যি তো ভাবতে গেলে তো সেটাতেই আশ্চর্য হতে হয়।
কিন্তু এই ছোট ছোট আনন্দ, দুঃখ, আশ্চর্য প্রত্যেকটা অনুভূতিগুলো কি সহজে ওই সহজ পাঠের মধ্যে দিয়ে আমাদের মনের খুব কাছাকাছি পৌঁছে যায়। সুচন্দাদি, তোমার থেকে তো কথা শুনবই, কিন্তু শুরুতে একটা গান শুনি। আজকের এই 22শে শ্রাবণের আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবের প্রথম অংশে তোমার গান। গান দিয়ে শুরু করি তাহলে, পূজা পর্যায় থেকে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই, ঘর ভরা মোর শূন্যতারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আজ ওই গান যখন শুনি তখন আমাদের মনটা কেমন যেন একটা অদ্ভুত শূন্যতায় ভরে ওঠে। আসলে শূন্যকে পূর্ণ করার কথাই তো রবীন্দ্রনাথ বলে গিয়েছেন সারা জীবন ধরে। শেষবার যখন শান্তিনিকেতন ত্যাগ করে কলকাতায় ফিরে আসছেন, কবির মন ভালো নেই। ব্রাহ্ম মুহূর্তে শান্তিনিকেতনের সমস্ত ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে গান গাইতে গাইতে উত্তরায়ণের বারান্দার সামনে এসে দাঁড়িয়েছিলেন। তাদের কণ্ঠে গান ছিল এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। এবং ভাবতে অবাক লাগে যে আগের দিন কবি স্টেশনে যাবেন বলে সেই রাস্তা সারা রাত ধরে মেরামত করা হয়েছিল, যাতে গাড়ির ঝাঁকুনিতে কবির কষ্ট না হয়। কবির শরীর তখন ভীষণ অসুস্থ। হয়তো নিজের দুঃখকে আড়াল করতে, নিজের চোখের জলকে আড়াল করতে তিনি একটি কালো সানগ্লাস পরেছিলেন সেদিন। শান্তিনিকেতনের রাস্তায় দুধারে
সবাই সারি সারি দাঁড়িয়ে রয়েছে, কারোর মুখে কোনো কথা নেই। গাড়িতে করে বোলপুর স্টেশনে আসছেন রবীন্দ্রনাথ। সেদিনের ঘটনা, সেই দিন রবীন্দ্রনাথের কলকাতায় প্রত্যাবর্তনের ঘটনা আড়াল করা হয়েছিল সবার কাছ থেকে, কেননা হাওড়া স্টেশনে বা কলকাতার রাস্তায় যেন খুব ভিড় না হয় সেই খবর গোপন রাখা হয়েছিল। কিন্তু তবুও সেই খবর বহু মানুষের কাছেই পৌঁছেছিল, তারাও সেই দিন সামিল হয়েছিলেন কবির কলকাতার ফিরে আসার দিনটিতে। জোড়াসাঁকোর বাড়িতে পৌঁছতে পৌঁছতে তার প্রায় বিকেল গড়িয়ে গিয়েছিল সেই দিন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ত্যাগ করে তার সাধের শান্তিনিকেতন, তার স্বপ্নের শান্তিনিকেতন ত্যাগ করে চিরতরে কলকাতায় ফিরে এলেন। সেই দিন হয়তো তিনি মনে মনে বুঝেছিলেন যে তার সময় আসন্ন। তাই ওই কটা দিন, জুলাইয়ের শেষ কটা দিন এবং তার সাথে অগস্ট মাসের প্রথম সপ্তাহ, যে দোলাচলের মধ্যে দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ মানসিক এবং শারীরিকভাবে, একটু একটু করে যেন তিনি নিজেকেই প্রস্তুত করে নিচ্ছিলেন তার শেষ সমর্পণের জন্য। আমি শ্রবণের কাছে যাই। এই মুহূর্তে রবীন্দ্রভারতীতে তোমরা পড়াশোনা করছো? আমি এক্স স্টুডেন্ট, মানে আমি 2019-এ মাস্টার্স কমপ্লিট করেছো। যাই হোক, যে সময়টাতে তোমরা রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছো, সেই সময়টাতে পড়াশোনা বা সমস্ত কিছুর সাথে সাথে সত্যিকারের রবীন্দ্রনাথকে কতটুকু উপলব্ধি করতে পেরেছো বলে তুমি মনে করো? আমি একটু বিস্তারিতভাবেই বলছি। আমি জুলজি অনার্স পড়তাম, মানে পড়েওছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার্সে যেদিন অ্যাডমিশন আমার, সেই দিন ঠিক তার পরের দিনই আমার কাছে, আগের দিন আমার কাছে মানে খবর পেলাম যে রবীন্দ্রভারতীর লিস্ট বেরিয়েছে। আমি এটা একদম আমার এক বন্ধুর উৎসাহেই দিয়েছিলাম, ভোকালে, আমি রবীন্দ্রসঙ্গীতে। তো নিজের নামটা দেখে আমার গুরুদের পরামর্শে, আমার গুরু শ্রীমতী কুমকুম ভট্টাচার্য, শ্রীমতী জয়তী চক্রবর্তী, ওনারা এবং আরও কিছু আমার শুভাকাঙ্ক্ষী গুরুজন, তারা বললেন যে গানটা নিয়েই এবার পড়াশোনা কর, গানটাই কর। তো সেইভাবে আমার মাস্টার্সে জয়েন করা। এবার যেরকম হয়, মানে একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে না হঠাৎ করে সাহিত্য নিয়ে পড়াশুনো, রবীন্দ্রসঙ্গীত শুনতে, আমি জানি না সবার যারা দর্শক বন্ধুরা দেখছেন ভাবছেন শুধু বোধহয় গান, গান তো নয়, মানে গানের সঙ্গে একটা হিউজ পড়াশুনো। তো রবীন্দ্রনাথ মানে কিন্তু একটা মানে দর্শন, একটা বিষয়, একদম সত্যি কথা, হ্যাঁ, মানে একদম আলাদা একটা বিষয়। তো সেইখানে এবার প্রথম কিছুদিন পড়াশুনো করতে করতে তখন একটা দোলাচলে আমি সত্যি ভুগছিলাম যে আমি কি এটা ভুল ডিসিশন নিয়ে ফেললাম, আমার কেমিস্ট্রিটাই ঠিক ছিল। প্রথম অনুষ্ঠান করেছিলাম রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার পর, আমি প্রথম অনুষ্ঠান করেছিলাম খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে ঢাকা উৎসবে, এবং সেই উৎসবটা হয়েছিল জোড়াসাঁকোর বিচিত্রা ভবনে। আচ্ছা, হ্যাঁ, সেই দিন ওই ঘরটার মধ্যে আমি জানি না, মানে আমি কি একটা যেন কানেকশন হয়ে গেল, মানে নিজেকে এত ধন্য মনে হলো যে মানে আমার জীবনটাই সার্থক, যে আমি এখানে পড়তে পেরেছি বলেই এই ঘরটায় আজ গান গাইতে পারছি। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মানে এখনো যখন আমরা জোড়াসাঁকোতে যাই, আমি যখন যাই, তখন কিন্তু ওই ভেতরে একটা কাজ করে যে এই সেই ঘর, এই সেই বারান্দা, এই সেই বাড়ি যার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি। এই রাস্তা দিয়ে তিনি হেঁটেছেন, এখানে হয়তো বসেছেন, এখানে হয়তো কারোর সাথে দেখা করেছেন। মানে সেই উপলব্ধিগুলো কিন্তু আমাদেরকে এখনো সমানভাবে রোমাঞ্চিত করে। কি গান শোনাবে তুমি আমাদের? আমি এখন সময়টাও বর্ষার অনুষঙ্গ আছে, আমি একটি প্রেমের গান শোনাই। একদম। কে দিল আবার আঘাত আমারো দুয়ারে, কে দিল আবার আঘাত এই নিষিদ্ধ কালে, কে আসি দাঁড়ালে খুঁজিতে আসিলে কাহারে, কে দিল আবার আঘাত। বহুকাল হলো বসন্ত দিন
কে দিল আবার আঘাত। আজি এ বরষা নিবিড় তিমির, ঝড়ো ঝড়ো জল জীর্ণ কুটির, বাদলের বায়ে প্রদীপ নিবায়ে, জেগে বসে আছি একারে, অতিথি অজানা তব গীত সুর, লাগিতেছে কানে ভীষণ মধুর, ভাবিতেছি মনে যাব তব শনে, অচেনা অসীম আধারে কে দিল আবার আঘাত। আমার দুয়ারে কে দিল আবার আঘাত। একদিন বিকেলবেলা অনেকক্ষণ গল্প হলো রবীন্দ্রনাথের সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরের। খোশ মেজাজে গল্প করলেন তারা, অনেকটা মানসিকভাবে উপশম অনুভব করলেন রবীন্দ্রনাথ। সেই সময়টায় খুব কাছের মানুষ আসলে তার সাথে অনেক গল্প করতে চাইতেন তিনি, এবং গল্প করার মধ্যে কিন্তু আরেকটি বিশেষ উপজীব্য তার রঙ্গরসিকতা কিন্তু কখনোই বন্ধ থাকতো না। বিধান রায় অপারেশন করতে চাইছেন, কবির অপারেশনে মত নেই, তিনি কিছুতেই চাইছেন না তার শরীরে কোনো রকম কাটাছেঁড়া হোক। অপারেশনের ঘোর বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু তবু বিধান রায় নানাভাবে কবিকে বোঝাতে চেষ্টা করছেন। কিন্তু একদিন সকালবেলা কবিকে আশ্বস্ত করা হলো যে গুরুদেব, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করেই আপনার অপারেশন করব। আর আপনি তো জানেনই যে মারের কোনো সাবধান নেই, কিন্তু কবিকে কোনো কথা বলা আর তার কোনো জুৎসই উত্তর পাওয়া যাবে না, তা তো হতে পারে না। বিধান রায়ের এই কথার প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন যে ডাক্তার, তুমি তো বললে যে সাবধানের কোনো মার নেই, কিন্তু আমি তো কবি, তাই আমি জানি যে সাবধানের যেরকম মার নেই, মারেরও কোনো সাবধান নেই। তো এমনভাবেই সেই দিনগুলো, সেই শেষের দিনগুলোতে নানা রকমভাবে নানাজনের সাথে নানা কথাতে আলাপ সারতেন রবীন্দ্রনাথ, কিন্তু তার মধ্যে দিয়ে কোথায় যেন সেই শেষ বিরাগের সুরও বেজে চলেছে নীরবে। কিন্তু রবীন্দ্রনাথ জীবনের প্রতি তার যে অমোঘ বিশ্বাস, জীবনের সার্থকতাকে এত বড় করে তিনি দেখেছিলেন, তাই কোনো কিছুই মনে হয় তার ভাবনার পথে, তার চিন্তার পথে কখনোই কোনো প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াতে পারেনি। এমনকি যখন তার ওই অসুস্থ অবস্থায়, পীড়িত অবস্থায়, হয়তো ঠিকমতো স্পষ্ট করে কথা বলতে পারছেন না, রানুকে ডেকে তিনি বলছেন যে আমি কিছু লাইন বলছি, তুমি লিখে নাও, তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি, কবিতাটা সেই সময়ই লেখা। সেই সময়েও যে তিনি তার সৃষ্টির প্রতি কতটা যত্নশীল, এমনকি তিনি যখন পড়ে শোনাতে বলছেন রানুকে, তখন শোনার পরে তিনি বলছেন যে না, কিছু জায়গায় ভুলচুক রয়েছে, আমি সেগুলো সংশোধন করব। ডাক্তার বলেছে অপারেশনের পর মাথাটা আমার আরও পরিষ্কার হয়ে যাবে, অপারেশনের পর সেগুলো সংশোধন করব। এই যে তখনও তার কাজের প্রতি সেই যত্ন, সেই মমত্ববোধ, সেই ভালোবাসা, রবীন্দ্রনাথ যেন এক অন্যতম দৃষ্টান্ত। একজন মানুষের পক্ষে হয়তো সেটা সম্ভব নয়, তিনি মহামানব, তাই তার কাছ থেকে মনে হয় খুব সহজাত এই সমস্ত বিষয়গুলো। আমি রোকেয়াদির কাছে কিছু একটা শুনতে চাইবো আজকের এই বিশেষ দিনে, আমাদের যদি তুমি কিছু শোনাও। আসলে তুমি বলছিলে না প্রথমেই যে আমাদের জীবনে রবীন্দ্রনাথের কি প্রভাব, আজকের এক কবি উনি লিখেছেন, সেটা আমি পড়ে শোনাবো। নিশ্চয়ই। দেবেশ ঠাকুরের লেখা, একদম আমাদের খুব প্রিয় কবি। চিরদিন তোমার আকাশ। একদম। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে।
বৃষ্টিতে স্নান করা আকাশ জুড়ে যখন অপাপ বিদ্ধ রামধনু ওঠে, ভিজে সজীব অঙ্কুরের গন্ধ মেশে সোনালি রোদ্দুরে, পাখির পাখায় লাগে জাফরানি রং, তখন আপনা হতেই বেরিয়ে আসে সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। যখন চট্টগ্রাম, নোয়াখালী, কুষ্টিয়া থেকে দলছুট মানুষ আসে আস্তানাহীন ভূতের মতো, ক্যাম্পে, লাইনের ধারে, বস্তিতে, রৌদ্রদগ্ধ মাঠে 3-8 খড়ের নিচে শুয়ে কেটে যায় পৌর্ণমাসী সন্ধ্যা। যখন পুলিশের সাইরেন খড় ছাড়ায় আলিপুরদুয়ার থেকে বারাসাত, বদরপুর থেকে রানাঘাট, হিঙ্গলগঞ্জ থেকে মরিচঝাঁপি মা কোলের জ্যান্ত ছেলেটাকে জলে ফেলে মরাকে আঁকড়ে ধরে বুকে, তখনও বলি সার্থক জন্ম আমার, জন্মেছে এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। বিসমিল্লাহ খাঁ সানাই যখন গেয়ে ওঠে, ইস মিট্টি ছোড়কে मैं कहीं नहीं जाऊंगा, আয়সা বেওয়ার কন্যাদান করে কানাই মণ্ডল। এই চেনা মাটি, চেনা মানুষ, চেনা আকাশ। রজনী বাবু, এই তৃষিত মরুর বিনিময়ে কোনো রসালো কানুন আমি চাই না। আমার সিন্ধুকে, আমার জন্মভূমির এক মুঠো মাটি পেলেই আমি বলতে পারি সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। রাস্তায় পড়ে আছে বিশু পাগলা, চোখের জলের জোয়ালে, হা অন্যের জন্য কুবের, মৃত্যুর ময়নাদ্বীপে সাওয়ার কপিলার সঙ্গে জেলগড়াতে মাথা ঢুকছে বিলু, ঢোড়ায় বস্তি ভেঙে মাথা চারা দিচ্ছে গগনচুম্বী প্রাসাদ, শুকিয়ে যাচ্ছে মানিকের পদ্মা, বিভূতির ইছামতি, অদ্বৈতের তিতাস, দেবেশের তিস্তা, সমরেশের গঙ্গা, গলায় সোনার চেন ঝোলানো ফর্সা বাবুদের দরিদ্র নারায়ণ ভোজন, গান্ধীজির ছাপ্পা মারা হরিজনের খিচুড়ি, তখনও বলি সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। বৃষ্টি হলো এই মাত্র, মাটি হবে অন্তঃসত্ত্বা, ধান হবে কোজাগরি লক্ষ্মীময়ী মাঠে, থার্ড ট্রেন ডেমিক্রন খেয়ে বুলবুলি গান গাইবে, ঈশ্বরী পাটনি বর চাইবে ঈশ্বরীর কাছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মানুষের জন্য প্রাণময় হবে পৃথিবী, ভালোবাসার জন্য ভিজে যাবে মাটি, তখন বটবৃক্ষের মতো তুমি আকাশ ছোঁবে রবীন্দ্রনাথ। আমরা তোমার মতো আকাশের জন্য হাজার হাজার বার বলবো সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। অপূর্ব, অপূর্ব লেখনী, অপূর্ব তোমার বলা। এই রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, তিনি আমাদের অহংকার, তিনি আমাদের গর্ব, তিনি আমাদের এগিয়ে চলার অঙ্গীকার। সেই রবীন্দ্রনাথকে যেন যথার্থভাবে লালন করতে পারি আজকের এই দিনে, তার থেকে বড় কথার কোনো কিছুই হতে পারে না। আপনারা দেখছেন আরোহী নিউজের 22শে শ্রাবণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এই বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে। আমাদের সাথে রয়েছেন রোকেয়া রায়, রয়েছেন সুচন্দা ঘোষ এবং শ্রবণা রায়চৌধুরী। আমাদের সময় হয়ে গেছে এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। ট্রেন্ডিং থেকে হাই ফ্যাশন, এথনিক থেকে ওয়েস্টার্ন ওয়্যার, সব রকম পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে আপনাকে অবশ্যই আসতে হবে onestopbazaar.com-এ। আধুনিক হাল ফ্যাশনের একমাত্র ঠিকানা onestopbazaar.com।
ঠিকানা আপনার নিকটেই, বারাসাত স্টার মল। তাই দেরি না করে ফ্যাশন ডিভা হতে চটপট চলে আসুন এই ঠিকানায়। এক এক করে ক্রিমে পা। পুরনো খোলসকে ঝেড়ে ফেলে নতুন ভাবে নতুন রূপে আসছে আরোহী নিউজ। এবার আরোহী নিউজের সঙ্গে মুঠোফোনে দুনিয়া বন্দী করুন আপনিও। রাজনীতি থেকে অর্থনীতি, ময়দান থেকে বিনোদন, বিনোদন দুনিয়ার সব খুঁটিনাটি এবং বিনোদনের নানা গল্প নিয়ে সব খবরের আপডেট দেব আমরা। মিথের বাঁধন গড়িয়ে সত্য পথের দিশা দেখাবো আমরা। আমরা আরোহী, আমরা আরোহী নিউজ, আমরা আরোহী নিউজ। ডিজিটাল দুনিয়ায় বিপ্লব মানেই আরোহী নিউজ, সত্যের সাথে সত্যের পথে। ডিজিটাল দুনিয়ায় আমরাই এক নাম্বার। ডাক্তার নীলরতন সরকার, ডাক্তার বিধানচন্দ্র রায়দের মতন ধন্বন্তরী চিকিৎসকদের অনেক চেষ্টা সত্ত্বেও অপারেশন শেষ পর্যন্ত খুব সাফল্য পেল না। অপারেশনের একদিন পর থেকে কবির শরীর আরও খারাপ হতে শুরু করলো। মাঝে মাঝে কোমায় আচ্ছন্ন হয়ে পড়তে শুরু করলেন রবীন্দ্রনাথ। 6ই আগস্ট কবির জীবনদীপ যেন আরও নিষ্প্রভ হতে শুরু করলো। চতুর্দিকে খবর দেওয়া শুরু হয়ে গেল, লোকজনের যাতায়াত। বহু মানুষ আসতে শুরু করলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কখন কি হয়। 1941-এর 7ই আগস্ট ভোরবেলা থেকেই বাড়িতে প্রচুর মানুষের যাতায়াত। ঘন ঘন টেলিফোন আসছে, লোকে খবর নিচ্ছেন রবীন্দ্রনাথের স্বাস্থ্য সম্পর্কে, সবাই জানতে চায়। উৎসুক জনতার ভিড় একটু একটু করে জোড়াসাঁকোর বাড়ির গেটে জমা হচ্ছে। প্রতিমা দেবী খুবই অসুস্থ, রথীন্দ্রনাথেরও মন ভালো নেই, সাংঘাতিক মানসিক চাপের মধ্যে রয়েছেন। প্রশান্তচন্দ্র মহলানবিশী ছিলেন না বাড়িতে, নির্মল কুমারী মহলানবিশী রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। সেই সাথে যত বেলা বাড়তে শুরু হলো, কবির জীবনদীপ যেন একটু একটু করে নিভে যেতে থাকলো। সকাল 9টায় একবার অক্সিজেন দেওয়া হলো সেই দিন, কিন্তু আস্তে আস্তে সময় যতই এগোতে থাকলো, একটু একটু করে তার জীবনের অন্তিম লগ্নে উপনীত করতেন রবীন্দ্রনাথ। দুপুরের বেশ কিছুক্ষণ আগে কবির জীবনদীপ নির্বাপিত হলো। বলাই বাহুল্য যে বহু মানুষ এসে বাড়ির কোলাপসিবল গেট, কারণ ঠাকুর বাড়ির ঠিক সামনের সদর দরজার আগে একটা কোলাপসিবল গেট ছিল, সেই গেট প্রায় ভেঙে ফেলার মতন উপক্রম হয়েছিল সেদিন। দিশেহারা অবস্থা ঠাকুর বাড়ির সকলের। প্রতিমা দেবী অসুস্থ, নির্মল কুমারী মহলানবিশ পুরো ব্যাপারটার তত্ত্বাবধান করছেন, রথীন্দ্রনাথ শোকে মুহ্যমান। কে যে সিদ্ধান্ত নেবে সেই রকম সঠিক লোক বা ওই পুরো ব্যাপারটার নেতৃত্ব দেওয়ার মতন কাউকে সেদিন খুঁজে পাওয়া যায়নি। সমবেত জনতার ভিড় এক সময়ে বাড়ির গেট ভেঙে ভেতরের ঘরে ঢুকে পড়ল, এবং তখন সেই সময়ে রবীন্দ্রনাথকে স্নান করিয়ে তৈরি করানো হচ্ছে তার শেষ যাত্রার জন্যে। আহা করে উঠলেন ঘরের ভেতরে যারা ছিলেন, তারা শশব্যস্ত হয়ে উঠলেন।
সম্ভবত রানী মহালনবিশ চিৎকার করে উঠলেন যে আপনারা বাইরে যান, আগে কবিকে তৈরি করছি। কারা তারা সেই কথা কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি। তারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের মানুষ নন, তাদেরকে কখনোই রবীন্দ্র বৃত্তে খুব একটা দেখা যায়নি, কিন্তু শেষ লগ্নে জনতার আবেগ যেন কবিকে সব অচেনা মানুষের ভিড়ের মধ্যে নিয়ে গিয়েছিল। এবং সেই সময় দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথকে প্রস্তুত করা হচ্ছে, কিন্তু বাইরে তখন বিশাল জোরে জয়ধ্বনি দিচ্ছিল কে, জয় বিশ্বকবির জয়, জয় কবিগুরুর জয়, জয় রবীন্দ্রনাথের জয়, এবং সেই সাথে বন্দে মাতরম ধ্বনি। কবিকে একটু একটু করে সাজিয়ে তোলা হলো, কবিকে বড় চাদর গলায় পরিয়ে দেওয়া হলো, বেনারসির জোড় পরানো হলো, আর বুকের মধ্যে রাখা ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হলো একটা পদ্ম কোরক, কপাল রাঙিয়ে দেওয়া হলো চন্দনে। শেষ যাত্রায় কবিকে একটু একটু করে যখন সাজানো হচ্ছিল, মনে হচ্ছিল কোনো এক রাজা যেন তার অন্তিম যাত্রায় যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। সেই রাজকীয় প্রস্থান সমবেত জনতার ভিড়ে পলকের মধ্যেই দূরে চলে গেল। পলকের মধ্যেই সেই সমবেত জনতার ভিড়ের সাথে মিশে গেলেন মানুষের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ চাননি তার শেষ কৃত্য কলকাতায় হোক, তিনি চেয়েছিলেন সেই মর্তমাটির কাছে শান্তিনিকেতনে, যেখানে কোনো বাহ্যিক আড়ম্বর থাকবে না, যেখানে এত মানুষের ভিড় থাকবে না, আবেগের প্রকাশ যেন সংযত থাকবে, সেই রকম একটি জায়গায় পল্লী মাটির খুব কাছে অনাড়ম্বর পরিবেশের মধ্যে শেষ যাত্রায় মিলিয়ে যেতে চেয়েছিলেন, বিলীন হতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু সেই অন্তিম সময় কে সিদ্ধান্ত নেবে? কাউকে পাওয়া যাচ্ছে না যিনি এই সিদ্ধান্তটুকু নিতে পারেন। নির্মল কুমারী মহলানবিশ কোনো ক্রমে শান্তিনিকেতনের এক ছাত্রকে জানালো সেই কথা, যে কবির ইচ্ছে নেই যে নিমতলা শ্মশানে বা কলকাতায় তাকে দাহ করা হোক, কবিকে নিয়ে যাওয়া হোক শান্তিনিকেতনে, এটাই চেয়েছিলেন। এবং বারে বারে মারা যাবার আগে রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন যে আমাকে যেন তোমরা কোনো রকমে, আমাকে যদি সত্যিই ভালোবেসে থাকো, আমাকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে আমার শেষকৃত্য সম্পন্ন করো। কিন্তু কবির কথা শোনার, কবির কথা মানার সেদিন কোনো সুযোগই পাওয়া গেল না। কিন্তু ওই যে বললাম যে সমবেত জনতার ভিড় কোথায় কখন যে রবীন্দ্রনাথকে নিয়ে গিয়েছিল সে কথা কেউ আলাদা করে কারোর মনে নেই। এবং আপনারা জানেন যে শেষ যাত্রায় হাজারে হাজারে মানুষ সেদিন মহানগরীর রাস্তায় সমবেত হয়েছিল, এবং নিমতলা শ্মশানে পৌঁছানো ঠিক আগ মুহূর্তে চরম বিশৃঙ্খলাও তৈরি হয়েছিল, যেটা একেবারেই অভিপ্রেত ছিল না। কিন্তু আমাদের আবেগের ঘনঘটা কবির এই শেষ যাত্রাকে কিছুটা বিশৃঙ্খল করেছিল ঠিকই, কিন্তু আমরা এইটুকু মনে করতে পারি যে মানুষের কবি রবীন্দ্রনাথ মানুষের সাথেই, মানুষের স্রোতেই তার শেষ যাত্রায় পৌঁছেছিলেন, অন্তিম লগ্নে পৌঁছেছিলেন সেই জায়গায়। আসলে রবীন্দ্রনাথ এমন একটা নাম যা আমাদের ভাবনায়, আমাদের চিন্তায়, আমাদের সমস্ত স্তরে তার প্রকাশ আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি। তাই সেই কবির মহাপ্রয়াণ হয়তো মানুষের আবেগকে এতটাই উদ্বেলিত করে তুলেছিল, হয়তো কেউ সামলাতে পারেনি। কিন্তু তবুও এই নিয়ে বিতর্ক আছে, এই নিয়ে কথা আছে, সেই বিতর্কে আমরা যাব না। আজকে শুধুই রবীন্দ্রনাথের সেই মহাপ্রয়াণের দিনটিকে স্মরণ করব, যেই প্রয়াণ রবির উদয়কে নতুন নতুন করে আমাদের মনে, আমাদের জাতির মনে, দেশের মনে, সংস্কৃতির মনে, ঐতিহ্যের মনে ফুটিয়ে তুলতে পারে, তবেই সেটা হয়ে উঠতে পারে সার্থক রবীন্দ্র স্মরণ। পরদিন আনন্দবাজার পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল রবি অস্তমিত, কিন্তু আমরা জানি সেটি সংবাদপত্রের শিরোনাম। আসলে রবির কোনো অস্ত নেই, এই অস্তহীন রবি। তাই তো তার দীপ্ত প্রবাহে, তার দীপ্ত উজ্জ্বলতায় আমরা আজও আলোকিত, আমরা সমানভাবে আলোকিত হতে থাকব যতদিন আমাদের মাথার ওপর রয়েছেন চিরায়ত রবীন্দ্রনাথ, বাঙালির চিরন্তন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর, ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর, সবাই জয়ধ্বনি কর। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। কি নিয়ে বাজাবো সে থাপ, ও তোরা ভাবিস নেতা, কি নিয়ে বাজাবো সে থাপ, ও তোরা ভাবিস
কর, তোরা জয়ধ্বনি কর, আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। মালা পরে যাব মিলন বেশে, পথিক সজ্জা নয়, বাধা বিপদ আছে মাঝের দেশে, মনে রাখিনি সেই ভয়, আমার পথিক সজ্জা নয়। যাত্রা যখন হবে সারা, উঠবে জ্বলে সন্ধ্যা তারা, যাত্রা যখন হবে সারা, উঠবে জ্বলে সন্ধ্যা তারা, পূরবিতে করুণ বাঁশরি, দ্বারে বাজবে মধুর স্বর, তোরা জয়ধ্বনি কর, আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর, সবাই জয়ধ্বনি কর, আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। একেবারেই তাই, যিনি বলতে পারেন একেবারেই তাই। সুচন্দাদি, তুমি একদম এত সুন্দর একটা গান নির্বাচন করলে, মন ভরে গেল। আসলে কে বলতে পারে মরণরে তুহুমামা শ্যাম সমান, তার কাছে মৃত্যু তো শেষ নয়। তিনি বলেছেন শেষ নাহি যে শেষ কথাকে বলবে। তিনি বলেছেন থাকবে না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালির পিছু পিছু। তার কাছে মৃত্যু সুন্দর, মৃত্যু তো অন্তহীন, মৃত্যু থেকে নতুন জীবনের নতুন পর্বের সূত্রপাত। জীবনে তো কোনো কিছুই শেষ নেই, জীবন এক অন্তহীন গতিতে, অন্তহীন ধারার মধ্যে দিয়ে শতপ্রণোদিত ধারায় সে ধারা প্রবাহিত হয়ে চলেছে। আমাদের ভাবনা চিন্তা সমস্ত কিছুই যেন সেই ধারাতেই একই ধারায় প্রবহমান। তাই সেই রবীন্দ্রনাথের কোনো মৃত্যু নেই। জীবনের সার্থক এবং সুন্দর সত্যকে তার মতো করে কেই বা ফুটিয়ে তুলতে পারেন। তাই আজ 22 শ্রাবণ তাকে নতুন করে উপলব্ধি করার দিন। রবীন্দ্রনাথের মারা যাবার পরে, তার প্রয়াণের পরে চারিদিকে রবীন্দ্র প্রশস্তি কবিতায় ভরে উঠেছিল। বিভিন্ন পত্র পত্রিকাতে সেই সমস্ত কবিতা প্রকাশিত হতে শুরু করলো। কিন্তু রবীন্দ্রনাথকে ঘিরে যে তার অনুরাগীদের যে আবেগ, তার যে প্রকাশ ঘটেছিল, সেটা সত্যি আলাদা করে বলার জায়গা রাখে। কিন্তু এই বাহ্যিক আড়ম্বর কখনোই কিন্তু চাননি রবীন্দ্রনাথ, কারণ তিনিই তো বলেছেন যে যখন রবনা আমি মর্ত কায়ায়, তখনই সরিতে যদি হয় মন, ডেকোনা ডেকোনা সভা এসো এ ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। এই চৈত্রের শালবনের মধ্যে মর্তমাটির একেবারে কাছেই তিনি মিলিয়ে যেতে চেয়েছিলেন, বিলীন হয়ে যেতে চেয়েছিলেন। কারণ প্রকৃতির সঙ্গে তার এই অন্তরঙ্গ সম্পর্ক কিন্তু তার জীবন চেতনাকে নানাভাবে প্রভাবিত করেছিল। এবং তার ছোঁয়াই আমরা পাই রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে থেকে। তার জীবনে নানা মৃত্যু এসেছে। তিনি মাত্র 11 বছর বয়সে চলে গেল সমী, রবীন্দ্রনাথের আদরের ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তখন মুঙ্গেরে গিয়েছেন, পুজোর ছুটির পরে সমী চলে গেল। মাধুরীলতা জ্যেষ্ঠা কন্যা, তিনি চলে গেলেন। রেণুকা, চেষ্টা করা হয়েছিল তাকে তার উপশমের জন্যে, তার রোগ উপশম কোনোভাবেই সম্ভব হলো না। এমনকি রবীন্দ্রনাথ দুর্গম পার্বত্য অঞ্চল পেরিয়ে আলমোড়াতে নিয়ে গিয়েছিলেন রেণুকাকে। কিন্তু ফিরে আসার পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ছাদে একটি কাঁচের ঘরের ব্যবস্থা করা হয়েছিল রেণুকার রোগ উপশমের জন্য। সেই রেণুকাকে তার মৃত্যুর জন্য একটু একটু করে তৈরি করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এক এক সময় রেণুকা তার বাবার কাছে অনুরোধ করত, বাবা মশাই পিতানহসি বলো, পিতানহসি বলো। বাবা মশাই, বাবা রবীন্দ্রনাথ, পিতা রবীন্দ্রনাথ তার মৃত্যু পথযাত্রী মেয়ের শিয়রে বসে তাকে পিতানহসি মন্ত্র, উপনিষদের নানা মন্ত্র শোনাচ্ছেন। এ যেন একটু একটু করে সেই মেয়ের মনকে তৈরি করে দিচ্ছেন জীবনের এই চরম সত্যকে গ্রহণ করবার জন্যে। এমনকি শেষ জীবনে
নীতীন্দ্রনাথের মৃত্যুও রবীন্দ্রনাথকে সমানভাবে আহত করেছিল। নীতীন্দ্রনাথ রবীন্দ্রনাথের একমাত্র দৌহিত্র, মীরা দেবী এবং নগেন্দ্রনাথের একমাত্র সন্তান। তাকে জার্মানিতে পাঠানো হয়েছিল প্রিন্টিং টেকনোলজি নিয়ে পড়াশুনো করবার জন্যে, কিন্তু সেও এমন রোগগ্রস্ত হলো যে তাকেও বাঁচানো গেল না। রথী ঠাকুর এবং প্রতিমা দেবী যেদিন বরানগরের আম্রপালিতে রবীন্দ্রনাথকে খবর দিতে এলেন, তাদের চোখ দেখেই রবীন্দ্রনাথ বুঝে গিয়েছিলেন যে নিতু নেই, নিতু চলে গিয়েছে, তার আদরের নিতু অনেক দূরের বাসিন্দা এখন। সেদিন মীরা দেবীকে তখন চিঠিতে লিখছেন সুচন্দাদি, আমি গতকাল সে কথা পড়ছিলাম যে আমার নিতু চলে যাবার পর আমার মনের মধ্যে মস্ত ভারী একটা শোক বসে গিয়েছিল এবং আমার বারবার তোমার কথা মনে হচ্ছিল, মানে মীরা দেবীকে উল্লেখ করে বলছেন, কিন্তু নিজের দুঃখকে এই বিপুল বিশ্বের কাছে প্রকাশ করতে কিরকম ক্ষুদ্র বলে মনে হয়, নিজেরই সংকোচ লাগে, লজ্জা বোধ হয়। নিতু যে বছর মারা গেল, সবাই রবীন্দ্রনাথকে বলল যে সেই বছর বর্ষামঙ্গল বন্ধ থাক। রবীন্দ্রনাথ প্রত্যেককে আশ্বস্ত করে বললেন, না, তা হতেই পারে না, আমার শোকের দায় গ্রহণ করবার অধিকার শুধু আমার এই শোককে আমি কিছুতেই বাইরের মানুষের কাছে প্রকট করব না। এই বিপুল বিশ্বের কাছে নিজের শোককে এতটাই ক্ষুদ্র বলে মনে করতেন যে তাকে সসংকোচে নিজের মনের ঘরেই, নিজের মনের অলিন্দেই তাকে লালন করেছিলেন রবীন্দ্রনাথ। এবং বিশ্বশোক কবিতায় ঠিক একই কথা সেই সময় বলেছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, নিতু যেদিন মারা গিয়েছিল সেই দিনটিও ছিল 22শে শ্রাবণ। তার বেশ কিছু বছর পরে সেই 22শে শ্রাবণ এলো, যেদিন আমাদের সবাইকে শোকে মুহ্যমান করে চিরতরে চলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। তার কাছের মানুষদের কাছে এদিন বেদনার, শোকের। কিন্তু আমরা যারা তাকে হয়তো সামনাসামনি চোখে দেখিনি, তার কবিতার পাতায়, তার গানের মধ্যে থেকে তাকে প্রত্যক্ষ করেছি, তাকে জেনেছি, তাকে উপলব্ধি করেছি, তাদের কাছে এই 22শে শ্রাবণ একদিক থেকে যেরকম শোকের, কবির মৃত্যুর দিন হিসেবে, অন্য দিক থেকে প্রাপ্তির, আনন্দের। রবীন্দ্রনাথ বলেছেন, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়ে আছো যেটাই। তাই রবীন্দ্রনাথকে বিপুলভাবে পাওয়ার দিন এই 22শে শ্রাবণ। রোকেয়াদি, দেখো, তুমি যেটা বলছো সেটা তো বটেই, কারণ মৃত্যুকে তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে কখনোই পারিবারিক জায়গাটাতেই রেখে দিয়েছিলেন, একেবারে চাননি। কিন্তু আজকাল আমরা যেটা দেখি যে খুব ছোট ছোট ব্যাপারে আমরা যেভাবে হতাশাগ্রস্ত হয়ে গিয়ে এমন কিছু কাজ করে ফেলি, যেগুলো হয়তো বাহ্যিক দিক থেকে সেই আড়ম্বরটা আমরা অনেক বেশি করে ফেলি, তার যে অন্তর্নিহিত শোক সেটা আমরা অনেক সময় ভুলে যাই। হ্যাঁ, সেই ভুলে যাওয়াটাকে উনি কখনোই বাহ্যিক করেননি, এই কারণে যে তার সৃষ্টিগুলো কিন্তু ওর মধ্যে থেকে এসেছে, একেবারেই তাই। সেটা অনেকটা লঘু হয়ে যায়নি বলেই আজকে তার কিন্তু এই সৃষ্টির এই যে ভার আমরা পাচ্ছি, এবং আমরা অবাক হই যে একটা ম্যাজিক, এত লেখা তিনি লিখে গেছেন এক জীবনে, কি করে সম্ভব? আমরা পড়ে শেষ করতে পারি না। যে শুধু লেখা নয়, কিন্তু তিনি কত কাজ করেছেন। তিনি শান্তিনিকেতন আশ্রম, আমি বলছি শিলাইদহ প্রতিশর, সাজাদপুরের জমিদারি, সেইখানে জমিদারি ব্যবস্থার উন্নতি, কলকাতা হাইকোর্টের কাজ, বিশ্ববিদ্যালয়ের কাজ, শিক্ষা ব্যবস্থার কাজ, শান্তিনিকেতন, বিশ্বভারতী, কত বিপুল কাজ করেছেন একটা মানুষ। মানে সেইটা ভাবতে গিয়ে আমার মনে হয় যে তার এই শোক তিনি আজ যেভাবে তিনি তার নিজের মধ্যে আত্মস্থ করেছিলেন, তার সৃষ্টির বহিঃপ্রকাশে অনেক কিন্তু সেটা মনে হয় যে এখন মনে হয়, এখন সেটা তো আমাদের জানার বিষয় নয় যেহেতু, কিন্তু আমাদের কোথাও যেন মনে হয় যে এগুলো ছিল বলে আজকে বোধহয় অনেকটা তিনি করতে পেরেছেন। আমার একটা কবিতা এই প্রসঙ্গে মনে পড়ছে, বিসর্জন, একদম, যেখানে তিনি সমাজের যে কুসংস্কারের দিক, সেখানে একটি মৃত্যুকে কিভাবে তিনি তার কবিতার মধ্যে নিয়ে এসে সেটাকে আমাদের কাছে কত সহজে উনি তুলে ধরেছেন। সময় আছে তো? একদম, নিশ্চয়ই। দুইটি কোলের ছেলে গেছে পরপর, বয়স না হতে হতে পুরা 2 বছর। এবার ছেলেটি তার জন্মিল যখন, স্বামীরেও হারালো মল্লিকা। বন্ধুজন বুঝাইল, পূর্বজন্মে ছিল বহু পাপ, এ জন্মে তাই হেন দারুণ সন্তাপ। শোকানল দগ্ধ নারী একান্ত বিনয়ে, অজ্ঞাত জন্মের পাপ শিরে বহিলয়ে প্রায়শ্চিত্তে দিল মন। মন্দিরে মন্দিরে যেথা সেথা, গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে। ব্রত ধ্যান উপবাসে আহ্নিকে তর্পণে কাটে দিন, ধূপে দীপে নৈবেদ্যে চন্দনে পূজা গৃহে। কেশে বাঁধি রাখিল মাদুলি, কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি।
শুনে রামায়ণ কথা। সন্ন্যাসী সাধুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে। বিশ্ব মাঝে আপনারে রাখি সর্বনিচে, সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাঙিছে আপন সন্তান লাগি। চন্দ্র সূর্য হতে পশু পক্ষী পতঙ্গ অবধি কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে, পাছে কেউ করে খুব অজানা কারণে, পাছে কারো লাগে ব্যথা, সকলের কাছে আকুল বেদনা ভরে দিন হয়ে আছে। যখন বছর 1.5 বয়স শিশুর, যকৃতের ঘটিল বিকার, জরাতুর দেহখানি শীর্ণ হয়ে আসে। দেবালয়ে মানিল মানত মাতা, পদামৃত লয়ে করাইল পান, হরি সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গণ, ব্যাধি শান্তি নাহি মানে। কাঁদিয়া শুধালো নারী, ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাহি হলো দূর। দিন রাত্রি দেবতার মেনেছি দোহাই, দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই, তবু কি নেবেন তারা আমার বাছারে? এত ক্ষুধা দেবতার, এত ভারে ভারে নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা, সর্বস্ব খাওয়ানো, তবু ক্ষুধা মিটিল না। ব্রাহ্মণ কহিল, বাছা হে যে ঘোর কলি, অনেক করেছ বটে, তবু এও বলি আজকাল কি তেমন ভক্তি আছে কারো? সত্য যুগে যা পারিত তা কি আজ পারো? দানবীর কর্ণ কাছে ধর্ম জবে এসে পুত্রের চাহিল খেতে, ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তানে কাটিল। তখন এসে শিশুরে ফিরিয়া পেল চক্ষের নিবেশে। শিবিরাজা সেনরূপে ইন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে, পাইল অক্ষয় দেহ, নিষ্ঠা এরে বলে, তেমন কি একালেতে আছে ভূমণ্ডলে? মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে, তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী, না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে। শেষে পুত্র জন্ম পরে অভাগে বিধবা হলো, গেল সে সাগরে, কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে, মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে, এ মোর প্রথম পুত্র শেষ পুত্র, এই জন্মের তরে আর পুত্র আশা নেই। যেমনি জলেতে ফেলা মাতা ভাগীরথী, মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতী, শিশুরয়ে আপনার পদ্ম করতলে মার কোলে সমর্পিল, নিষ্ঠা এরে বলে। মল্লিকা ফিরিয়া এলো নত শির করি, আপনের ধিক্কার এলো, এতদিন ধরে বৃথা পূজা করিলাম, বৃথা দেবার্চনা, নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না। ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন, জরা বেশে, অঙ্গ যেন অগ্নির মতন। ঔষধ গিলাতে যায় যত বারবার পড়ে যায়, কণ্ঠ দিয়া নামিল না আর, দন্তে দন্ত গেল আঁটি। বৈদ্য শির নারী ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি। সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি মলিন দ্বীপ শয়ন শিয়রে, একা শোকাতুরা নারী। শিশু একবার জ্যোতিহীন আখি মেলি যেন চারিদার খুঁজিল কাহারে, নারী কাঁদিল কাতর, ও মানিক ওরে সোনা, এই যে মাতর, এই যে মায়ের কোল, ভয় কিরে বাপ। বক্ষে তারে চাপি ধরি, তার জড় তাপ চাহিল কারিয়া নিতে অঙ্গে আপনার প্রাণ পড়ে। সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল, ক্ষীণ দ্বীপ নিবিল তখনই। সহসা বাহির হতে কল কল ধ্বনি পশিল গৃহের মাঝে। চমকিল নারী, দাঁড়ায় উঠিল বেগে শয্যা তল ছাড়ি, কহিল মায়ের ডাক ওই শোনা যায়, ওমর দুঃখীর ধন পেয়েছি উপায়, তোর মার কোল যে সুশীতল কোল আছে ওরে বাছা। জাগিয়েছে কলরোল অদূরে জাহ্নবী জলে, এসেছে জোয়ার পূর্ণিমায়, শিশুর তাপিত দেহ ভার বক্ষে লয়ে মাতা গেল শূন্য ঘাট পানে। কহিল মা, মার ব্যথা যদি বাজে প্রাণে, তবে শিশুর তাপ দেগমা জুড়ায়ে, একমাত্র ধন মোর দিনু তোর পায়ে এক মনে। এত বলি সমর্পিল জলে, অচেতন শিশুটিরে লয়ে করতলে চক্ষু মুদি। বহুক্ষণ আখি মেলিল না, ধ্যানে নিরখিল বসি। মকর বাহনা জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কোলে করে এসেছেন, রাখি তার শিরে একটি পদ্মের দল। হাসি মুখে ছেলে অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে, মার কোলে আসিবারে বাড়ায়েছে কর। কহে দেবী রে দুঃখিনী, এই তুই ধর, তোর ধন তোরে দিন। রোমাঞ্চিত কায় নয়ন মেলিয়া কহে, কই মা কোথায়? পরিপূর্ণ চন্দ্রালোকে বিউ ফলা রজনী, গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি। চিৎকারে উঠিল নারী, দিবিনে ফিরায়ে। মরমরিল বনভূমি দক্ষিণের বাহে।
মর মরিল বনভূমি দক্ষিণের ভাই। অসাধারণ। এই পরিবেশনার পর আমাদেরকে মনে হয় কিছু নতুন করে বলার থাকে না যে সামাজিক বিভিন্ন সংস্কার এর বিরুদ্ধে রবীন্দ্রনাথ কতটা সোচ্চার হয়েছিলেন। আমরা দেখতে পাই যে দেনা পাওনায় নিরুপমার যে চরিত্রের মধ্যে দিয়ে তার যে প্রতিবাদ রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, সেই প্রতিবাদ হয়তো সেই গল্পে জয়যুক্ত হয়নি, কিন্তু পরবর্তীকালে যজ্ঞেশ্বরের যোগ্য গল্পে সেই প্রতিবাদ দেনা পাওনার বিরুদ্ধে রবীন্দ্রনাথ তার প্রতিবাদকে জয়যুক্ত করেছিলেন। সেরকমই বিসর্জন কবিতায় এই যে সামাজিক যে সমস্ত আমাদের নিয়ম প্রচলিত রয়েছে, যার জন্য হয়তো অনেক প্রাণকে অকালে চলে যেতে হয়, মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করতে হয়, সেই সমস্ত সংস্কারের বিরুদ্ধে যেন রবীন্দ্রনাথ সোচ্চার হয়েছেন তারই লেখার মধ্যে দিয়ে, তারই কথার মধ্যে দিয়ে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান আপনারা দেখছেন আরোহী নিউজের 22শে শ্রাবণের দিন কবির মহাপ্রয়াণে তাকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে। আমাদের মধ্যে রয়েছেন রোকেয়া রয়, রয়েছেন সুছন্দা ঘোষ এবং শ্রবণা। তুমি একটা গান যদি তোমার কাছে শুনতে চাই, কি গান শোনাবে তাহলে? এই 22 মানে এত পরিবেশটা আমি ঠিক ইয়ে করতে পারছি না, এখানে মানে অত্যন্ত মনটা অন্যরকম হয়ে গেল। তো যে গানটা ভাবছিলাম সেটাই কি শোনাবো, যখন এসেছিল অন্ধকারে চাঁদ ওঠেনি। আজ 22শে শ্রাবণ উপলক্ষে আমি এই গানটি রিলিজ করেছি, ওই জন্য ভাবলাম ওটাই একটু দর্শকদের। যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে, যখন এসেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলে, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে। যখন এসেছিলে, যখন এসেছিলে, তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে। তুমি গেলে যখন তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার বুঝেছিলেন অনুমানে এ কণ্ঠহার দিলে কারে। যখন এসেছিলে, যখন এসেছিলে। আপনারা দেখলেন আমাদের এই বিশেষ পর্ব রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে 22শে শ্রাবণের দিন তুমি রবে নীরবে। তিনি আমাদের মনে নীরবে সরবে সবভাবেই হয়তো থাকবেন। আমরা যারা তাকে অবলম্বন করে বাঁচি, আমাদের প্রতিদিনের চলার পথেই
তিনি আছেন এ কথা যেন প্রতি পরতে পরতে উপলব্ধি করতে পারি। তোমাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্যে, এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানে সামিল হবার জন্য। আমরা এই অনুষ্ঠান শেষ করব সুচন্দাদিরই কোনো একটি গানের কলি দিয়ে, রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে। আর আরেকটা কথাও বলি যে শুধুই ওই যে বললাম গোটা অনুষ্ঠান জুড়ে যে কথা বারে বারে বললাম যে শুধুই বাহ্যিক আড়ম্বরে নয়, শুধুই 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণের এই তারিখ উদযাপনের মধ্যে থেকে নয়, তাকে যদি সত্যি আমরা শ্রদ্ধা জানাতে চাই, আমাদের জীবনের মধ্যে দিয়ে তাকে যেন গ্রহণ করতে পারি, জীবনের মধ্যে দিয়ে তাকে যেন আত্মস্থ করতে পারি, তিনি যে সত্যের কথা বলেছেন তাকে যেন নতুন করে উপলব্ধি করতে পারি। কারণ তিনিই তো বলেছেন, আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায়ে যেন সকলে জানা যায় জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে, তখন যেন জীবন আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি, মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। শেষ করব পূজারই একটি গান দিয়ে। আসলে রবীন্দ্র সৃষ্টিতে জীবন আর মৃত্যু দুটো বিচ্ছিন্ন বিষয় নয়, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া শুধু। এই জীবনের প্রবাহমানতা একটি গানের মধ্যে খুবই পরিচিত এবং খুব প্রিয় গান, সেটা দিয়ে আজকে শেষ করি, সকলকে ধন্যবাদ জানিয়ে। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে তাই দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে।